হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এই ক্লাসটির মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসকে পুরো ডিটেলসে আলোচনা করব। তাই এই ক্লাসটি যারা করবে তোমরা পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা সেই জায়গাগুলোকে বুঝতে পারবে না। কারণ আমি যেহেতু এই ক্লাসটি ডিটেলসে করাবো, তাই যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটি তোমাদেরকে বিশেষভাবে হেল্প করবে। আর এই ক্লাসটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। ক্লাসটি শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ মন্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। তাহলে চলো লেটস স্টার্ট, শুরু করি। প্রথমে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা কুষাণ সাম্রাজ্যের দিকে একটু দৃষ্টি রাখবো। আমরা জানি যে গুপ্ত সাম্রাজ্যের পূর্বে উত্তর ভারতে আরেকটি সাম্রাজ্য, যেটি কুষাণ সাম্রাজ্য ছিল, সেই কুষাণ সাম্রাজ্য যখন রাজত্ব করেছিল, তখন শেষের রাজাগুলো যখন ক্রমশ দুর্বল হয়ে যায়, তখন এই কুষাণ রাজাদের যে সকল সামন্ত প্রভু ছিল, তারাই সেই কুষাণ রাজাদেরকে পরাজিত করে সেখানে কুষাণ সাম্রাজ্যের পরিবর্তে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যে সাম্রাজ্যটিকে আমরা বলি গুপ্ত সাম্রাজ্য। এই সাম্রাজ্যটি তৃতীয় শতকের মাঝামাঝি থেকে প্রায় পঞ্চম শতক পর্যন্ত এই উত্তর ভারতে রাজত্ব করে, যা আনুমানিক প্রায় 200 বছর ধরে এই গুপ্ত সাম্রাজ্য প্রাচীন ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য রাজবংশ হিসেবে শাসন করে বলে আমরা জানতে পারি। আর এই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা কোনো না কোনো একটা গ্রন্থ থেকে জানতে পারি। তাহলে আমরা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস যেখান থেকে জানতে পারি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সোর্স হলো কি পশুপতি নামক শিল থেকে আমরা এই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে নানা তথ্য পেয়ে থাকি। আর এই গুপ্ত সাম্রাজ্য মূলত কুষাণ সাম্রাজ্যের পরেই উত্তর ভারতে প্রতিষ্ঠিত করেছিলেন, যার হাত ধরে তিনি হলেন কে শ্রীগুপ্ত। আর এই শ্রীগুপ্তকেই গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা বলা হয়, তা আমরা জানতে পারি কোথা থেকে? পুনা ইনস্ক্রিপশন অর্থাৎ পুনা শিলালিপি থেকে আমরা জানতে পারি, যেটি লিখেছিলেন কে? প্রভাবতী গুপ্তা। পুনা ইনস্ক্রিপশন রিটেন বাই প্রভাবতী গুপ্তা, অর্থাৎ আমরা প্রভাবতী গুপ্তার লেখা পুনা ইনস্ক্রিপশন থেকে জানতে পারি যে এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কে? শ্রীগুপ্ত। আর এই শ্রীগুপ্তর পরে কে রাজত্ব করেন? এই শ্রীগুপ্তর পরে রাজত্ব করেন কে? ঘটোৎকচ। তাহলে আমরা দেখলাম যখন উত্তর ভারতে কুষাণরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, তখন সেই সকল সামন্ত প্রভুরা তাদেরকে নিজেদেরকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করা শুরু করে। তাহলে প্রথমে আমরা যে দুজন রাজা দেখব, শ্রীগুপ্ত অর্থাৎ যিনি এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং তার পুত্র ঘটোৎকচ। এই দুজন কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন রাজা ছিল না, কেননা তখনও কুষাণ সাম্রাজ্য উত্তর ভারতে রাজত্ব করেছিল। সেই কারণে এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত এবং তার পরবর্তী পুত্র ঘটোৎকচ, এই দুজন রাজাই কিন্তু সেই সকল কুষাণ রাজাদের অধীনে থেকেই তাদের নিজের সাম্রাজ্যটাকে গড়ে তুলেছিল। সেই কারণে তারা সম্পূর্ণ রূপে তখনও স্বাধীন রাজা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি। কারণ স্বাধীন রাজা যখন কোনো রাজাতে রূপান্তরিত হয়, তখন সে তার নামে একাধিক মুদ্রা বা কয়েন জারি করতে পারে, যা আমরা এই দুই রাজার থেকে কোনো রাজার নমুনা পাইনি। এবং এর পরবর্তী শাসক যখন আমরা প্রথম চন্দ্রগুপ্ত পড়ব, তখন আমরা দেখতে পাবো তিনি নিজেকে মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। এর দ্বারা বোঝা যায় যে তিনি ছিলেন রাজাদের মধ্যে প্রধান রাজা। মহাধিরাজা এই উপাধিটির অর্থ হলো মহাধিরাজা। এই উপাধিটির অর্থ হলো রাজাদের মধ্যে মহান রাজা। আর এই প্রথম চন্দ্রগুপ্তকে আমরা এই গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে জেনে থাকি। তাহলে গুপ্ত সাম্রাজ্য মূলত তাদের উত্তর ভারতে এই শাসনটাকে প্রতিষ্ঠিত করে। যখন কুষাণরা তাদেরকে ক্রমশ দুর্বল হয়ে পড়ে, তখন সেই সকল রাজাদেরকে পরাজিত করে এই গুপ্তরা তাদের নিজের সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছিল। আর এই সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তিনি হলেন শ্রীগুপ্ত, যার কথা আমরা জানতে পারি পুনা ইনস্ক্রিপশন, যেটি লিখেন কে? প্রভাবতী গুপ্তা। সেখানে উল্লেখ করা আছে যে এই শ্রীগুপ্তই হলেন এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পরবর্তীকালে তার পুত্র ঘটোৎকচ এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন। আর এই গুপ্ত সাম্রাজ্যের যে রাজারা প্রথম দিকে রাজত্ব করেন, অর্থাৎ শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ, এই দুজন ছিলেন কাদের? কুষাণদের সামন্ত প্রভু হিসেবে মনে করা হয়। আর এই গুপ্তরা মূলত আনুমানিক তৃতীয় শতকের মাঝামাঝি থেকে পঞ্চম শতক, অর্থাৎ প্রায় 200 বছর ধরে এই
রাজত্বটাকে তারা কন্টিনিউ করে যেতে পেরেছিল, অর্থাৎ একটা হিউজ টাইম ধরে তারা উত্তর ভারতে তাদের সাম্রাজ্যটাকে সুপ্রতিষ্ঠিত করেছিল। আর এই গুপ্ত সাম্রাজ্য বলতে আমরা উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশকে নিয়ে সেই পূর্বের আমরা গুপ্ত সাম্রাজ্য বলে জানতে পারি। তাহলে আমরা এখন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত সম্পর্কে আলোচনা করব। চলো, এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত, যার কথা আমরা পুনা ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, যেটা লিখেছিলেন কে? প্রভাবতী গুপ্তা। তোমরা আমার কথাগুলোকে মন দিয়ে শোনো, তারপরে পিছনে লেখাগুলোকে একটু রিডিং করিয়ে দেবো, একদম মনোযোগ দিয়ে দেখলে তোমাদের ক্লাসটা এখানেই রেডি হয়ে যাবে। আর এই যদি শ্রীগুপ্তর টাইম পিরিয়ডটাকে দেখি আমরা, তাহলে আমরা দেখবো 240 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ 240 এডি থেকে 280 এডি পর্যন্ত এই রাজা তাদের শাসনকে পরিচালনা করেছিল। এর পরবর্তীতে যিনি শাসক হন, আমি ভুলে গেলাম আর একটু, এই যে রাজা অর্থাৎ শ্রীগুপ্ত, তিনি নিজেকে মহারাজা উপাধি ধারণ করেছিলেন। মহারাজা উপাধি ধারণ করেছিলেন কে? এই শ্রীগুপ্ত। তাহলে আমরা এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত থেকে মূলত জাস্ট 3টে লাইন মনে রাখবো। ইনি হলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ শ্রীগুপ্ত এই গুপ্ত সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন। তার সময়কাল 240 এডি থেকে 280 এডি, এবং তার উপাধি ছিল কি? তার উপাধি বা টাইটেল ছিল মহারাজা। তাহলে এবার আমরা দেখবো গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় শাসককে। দ্বিতীয় শাসক ছিলেন কে? এটা হচ্ছে ঘটোৎকচ। এই ঘটোৎকচ ছিলেন শ্রীগুপ্তর পুত্র। তিনি মূলত শাসন করেন 280 থেকে 319 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 280 এডি থেকে 319 এডি পর্যন্ত তিনি শাসন করেছিলেন। আর এই রাজাও অর্থাৎ ঘটোৎকচ তার টাইটেল বা উপাধি ধারণ করেছেন কি? মহারাজা। অর্থাৎ শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ এই দুজন কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন ছিল না, তারা মূলত কুষাণ রাজাদের অধীনে থেকেই তাদের সাম্রাজ্যটাকে গড়ে তুলেছিল বলে মনে করা হয়। কারণ প্রথম চন্দ্রগুপ্ত যিনি উপাধি নিয়েছিলেন, যে উপাধি, তার মাধ্যমে তার ক্ষমতা সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। আর প্রথম চন্দ্রগুপ্ত নিজেকে গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন বলে আমরা জানতে পারি। তাহলে চলো আমি তোমাদের লেখাগুলো একটু দেখিয়ে দিই। তাহলে গুপ্ত এম্পায়ার অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য এর সময়কাল আমি তোমাদের বললাম, এটা একটু মনে রাখবে, এটা একটু জানার দরকার। কারণ আমরা যখন কোন একটা সাম্রাজ্য করি তার টাইম লাইনটাকে আমাদের মনে রাখতে হয়। 319 থেকে 540 এডি পর্যন্ত নাকি এই গুপ্ত সাম্রাজ্য প্রাচীন ভারতে রাজত্ব করেছিল বলে আমরা জানতে পারি। পশুপতি শিল বা পশুপতি শিলালিপি থেকে আমরা এই গুপ্ত সাম্রাজ্যের কথা জানে বা জানতে পারি। পশুপতি শিলালিপি থেকে গুপ্ত সাম্রাজ্যের কথা জানা যায় বলে উল্লেখ করা হয়। তাহলে আমরা কি দেখলাম? এই গুপ্ত সাম্রাজ্যের কথা আমরা কোথা থেকে জানতে পারি? পশুপতি শিলালিপি থেকে গুপ্ত সাম্রাজ্যের কথা আমরা জানতে পারি। গুপ্তরা কুষাণদের সামন্ত ছিল বলে মনে করা হয়ে থাকে। আর এই গুপ্তদের আদি রাজ্য বলতে, গুপ্তদের আদি রাজ্য বলতে আমরা উত্তরপ্রদেশ বিহারকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ সেই প্রাথমিক পর্বের গুপ্ত রাজ্য বলতে উত্তরপ্রদেশ বিহারকে বোঝানো হয়ে থাকে। আর এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। গুপ্তদের অর্থাৎ গুপ্ত যুগে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি সাধিত হয় বলে এই গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয়ে থাকে। কিন্তু এই গুপ্ত যুগকে প্রকৃতপক্ষে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা যায় কিনা তা নিয়ে একটা বিতর্ক আছে, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। তবে বিভিন্ন ঐতিহাসিকরা দাবি করেন যে গুপ্ত যুগে শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়, এই জন্য গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলে উল্লেখ করা হয়। এবার তাহলে আমরা দেখবো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হলো এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ ফাউন্ডার অফ দা গুপ্ত ডাইনেস্টি। এই টাইম লাইন যদি আমরা দেখি 240 থেকে 280 এডি। আমি তোমাদের যা বললাম, শ্রীগুপ্ত ফাউন্ডার অফ দা গুপ্ত ডাইনেস্টি, এর সময়কাল 240 থেকে 280 এডি পর্যন্ত এই শ্রীগুপ্ত শাসন করে এবং এর টাইটেল ছিল কি? মহারাজা। তোমরা এই টাইটেলটাকে মনে রাখবে। আর এই গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক শ্রীগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে? আমি এটা লিখে দিই, পুনা ইনস্ক্রিপশন। পুনা ইনস্ক্রিপশন রিটেন বাই কে?
এই বললাম প্রভাবতী গুপ্তা, প্রভাবতী, এই নামটাকে তোমরা মনে রাখবে। আর এই নামটাকেও তোমরা মনে রাখবে, পুনা ইনস্ক্রিপশন যেটা লিখেছে রিটেন বাই প্রভাবতী গুপ্তা। এই শিলালিপি থেকেই আমরা শ্রীগুপ্ত সম্পর্কে জানতে পারি। এবং এর দ্বিতীয় শাসক ছিলেন কে? ঘটোৎকচ। দ্বিতীয় শাসক ঘটোৎকচ ছিলেন। শ্রীগুপ্ত ওয়াজ সাকসিডেড বাই হিজ সন ঘটোৎকচ, অর্থাৎ শ্রীগুপ্তর পরে তার যে পুত্র ঘটোৎকচ ছিলেন তিনি এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন বলে আমরা জানতে পারি। আর তার সময়কাল ছিল 280 থেকে 319 এডি। আর তার টাইটেল ছিল কি? তার টাইটেল ছিল মহারাজা। প্রথমের টাইটেল পিতা এবং পুত্র দুজনের টাইটেলই এক রেখেছিল মহারাজা, অর্থাৎ তারা দুজনেই কুষাণ রাজাদের অধীনে তাদের রাজ্যটাকে প্রতিষ্ঠিত করেছিল। তারা সম্পূর্ণরূপে নিজেদেরকে তখনও স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করতে পারেনি। তাহলে আমরা কি দেখলাম? শ্রীগুপ্ত ওয়াজ সাকসিডেড বাই হিজ সন ঘটোৎকচ, যার টাইম পিরিয়ড 280 থেকে 319 এডি। এবং এর টাইটেল যে টাইটেল ধারণ করে সেটা ছিল মহারাজা। তাহলে আমি তোমাদেরকে আরেকটা বার রিভিশন করিয়ে দিই, তাহলে তোমরা ক্লাসটা পড়াটা রেডি হয়ে যাবে ক্লাসের মধ্যেই। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস আমরা মূলত জানতে পারি পশুপতি শিলালিপি থেকে। আর এই গুপ্ত রাজারা মূলত কুষাণদের সামন্ত রাজা হিসেবে প্রথম দিকে তারা কাজ করতো বলে আমরা জানতে পারি। পরবর্তীকালে যখন কুষাণ রাজারা দুর্বল হয়ে পড়ে তখন সেখানে তাদের নিজেদের আধিপত্যটাকে তারা বিস্তার করতে থাকে। এইভাবেই তারা ধীরে ধীরে উত্তর ভারতে গুপ্ত সাম্রাজ্যকে তারা প্রতিষ্ঠিত করেছিল। আর এই গুপ্ত সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন কে? শ্রীগুপ্ত। এটা আমরা কোথা থেকে জানতে পারি? পুনা ইনস্ক্রিপশন রিটেন বাই প্রভাবতী গুপ্তা, এই গ্রন্থ থেকে আমরা বা এই শিলালিপি থেকে জানতে পারি যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? শ্রীগুপ্ত, যিনি 240 থেকে 280 এডি পর্যন্ত তার শাসন কার্য পরিচালনা করেছিলেন। আর তার টাইম কালটা আমি বললাম, তার উপাধি বা টাইটেল ছিল কি? মহারাজা। এবং এর পরবর্তীকালে যিনি শাসক হন তার পুত্র ঘটোৎকচ, তার সময়কাল 280 থেকে 319 এডি। আর তিনিও উপাধি নিয়েছিলেন কি? মহারাজা। তাহলে এবার আমরা দেখব গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন শাসক তিনি হলেন কে? চন্দ্রগুপ্ত প্রথম। তাহলে তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এবার আমরা দেখব এই গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন চন্দ্রগুপ্ত প্রথম বা প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসার পরেই তিনি নিজেকে স্বাধীন রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি কুষাণদের থেকে তাদের সাম্রাজ্যটাকে আলাদাভাবে, অর্থাৎ তিনি তখন কুষাণদের প্রভাব মুক্ত একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং যেখানে তিনি একটি নতুন সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করেন বলে আমরা জেনে থাকি। তাই এই প্রথম চন্দ্রগুপ্তকে আমরা গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার হিসেবে বলে থাকি। অর্থাৎ রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি কাকে বলা হয়? রিয়েল ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি। এই প্রশ্নটা হলে এর উত্তর হবে কি? চন্দ্রগুপ্ত প্রথম। তাহলে চন্দ্রগুপ্ত প্রথম যখন সিংহাসনে বসলেন তার সময়কালটা যদি আমরা দেখি, তার সময়কালটা আমরা দেখতে পাবো 319 থেকে 335 এডি পর্যন্ত। অর্থাৎ এই চন্দ্রগুপ্ত প্রথম শাসন করেন 319 এডি থেকে 335 এডি পর্যন্ত। আর তিনি এই গুপ্ত সাম্রাজ্য সিংহাসনে বসার পরে একটি নতুন যুগ গণনা পদ্ধতি অর্থাৎ গুপ্তাব্দের সূচনা করেন। আর এই যে প্রথম চন্দ্রগুপ্ত তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার সাম্রাজ্যের এরিয়াটাকে অনেকটাই বৃদ্ধি করতে পেরেছিলেন। তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করার মাধ্যমে তিনি তার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করেছিলেন। আর এই প্রথম চন্দ্রগুপ্তর রাজধানী ছিল কোথায়? পাটলি পুত্র
ছিল প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী। তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করার ফলে তিনি একটি নতুন সোনার মুদ্রার প্রচলন করেছিলেন, যেখানে দেখা যায় যে মুদ্রার একদিকে প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর দণ্ডায়মান মূর্তি এবং অপর দিকে কিছু লিচ্ছবির চিহ্ন বা প্রতীক রয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে তিনি তার লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সঙ্গে বিবাহের মাধ্যমে তিনি তার নিজের প্রভাব প্রতিকে অনেকটাই বৃদ্ধি করতে পেরেছিলেন। আর এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য নয়, তোমরা এই চন্দ্রগুপ্ত মৌর্য আর এই প্রথম চন্দ্রগুপ্তকে গুলিয়ে ফেলবে না। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে এই গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার। আর এই প্রথম চন্দ্রগুপ্ত মানে লিচ্ছবি রাজকন্যা, আমি এখানে লিখে দিয়েছি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন। এখানে আমি লিখে দিই লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে তিনি বিবাহ করেন। অর্থাৎ লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করার মাধ্যমে প্রথম চন্দ্রগুপ্ত তিনি নিজের সাম্রাজ্যের এরিয়াকে যেমন বৃদ্ধি করতে পেরেছিলেন, তেমনি ভাবে তিনি নিজের প্রভাব প্রতিপত্তিটাকেও তিনি বৃদ্ধি করেছিলেন। তার সাম্রাজ্য মূলত উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার কিছু অংশ তিনি তার প্রভাব সরিয়ে তার সাম্রাজ্যটাকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তাহলে চলো এবার আমরা এই প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে কয়েকটি ইম্পর্টেন্ট লাইন দেখে নিই। তাহলে চন্দ্রগুপ্ত প্রথম এর টাইম পিরিয়ড যদি আমরা দেখি 319 থেকে 335 এডি, এই টাইমটাকে তোমরা মনে রাখবে, এই টাইমটা একটু ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। চন্দ্রগুপ্ত স্টার্টেড দ্য গুপ্ত এরা ইন 319 এডি, অর্থাৎ চন্দ্রগুপ্ত প্রথম যখন সিংহাসনে বসেন, তিনি সিংহাসনে বসার পরেই একটি সাল গণনার পদ্ধতি অর্থাৎ গুপ্তাব্দ যুগের সূচনা করেন। চন্দ্রগুপ্ত স্টার্টেড দ্য গুপ্ত এরা ইন 319 এডি, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এটা আসে, তোমরা মনে রাখবে। এর যদি আমরা দেখি ক্যাপিটাল, যদি এর ক্যাপিটাল দেখি আমরা, এর ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, এটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। আর এর যে উপাধি, এর উপাধিটা কিন্তু মহারাজাধিরাজা, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসার মতো। আর এর পূর্বে আমরা যে গুপ্ত সাম্রাজ্যের দুজন শাসক অর্থাৎ শ্রীগুপ্ত এবং তার পুত্র ঘটোৎকচ, তাদের উপাধি ছিল শুধু মহারাজা, যেহেতু তারা সামন্ত রাজা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। আর এই প্রথম চন্দ্রগুপ্তই ছিলেন প্রথম রাজা যিনি নিজেকে সম্পূর্ণ স্বাধীন হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, সেই কারণে তার উপাধি ছিল মহারাজাধি রাজা। অর্থাৎ গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা, গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন কে? চন্দ্রগুপ্ত প্রথম। আর এই চন্দ্রগুপ্ত প্রথম লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করে তার প্রভাব প্রতিপত্তিটাকে তিনি বৃদ্ধি করেছিলেন। চন্দ্রগুপ্ত প্রথমই ভারতীয় হিসাবে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন। আমরা জানি যে কুষাণ যুগে তারা কুষাণরা ভারতে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রা প্রচলন করে, কিন্তু যদি প্রশ্ন হয় যে ভারতীয়দের মধ্যে প্রথম কারা এই স্বর্ণ মুদ্রা প্রচলন করে, তাহলে সেটা হবে কে? চন্দ্রগুপ্ত প্রথমই এই ভারতীয় হিসেবে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন, যার নাম ছিল সুবর্ণ। সুবর্ণ গুপ্ত যুগের একটি স্বর্ণ মুদ্রার নাম। আর মেহেরৌলির লৌহস্তম্ভ থেকে চন্দ্রগুপ্ত প্রথমের কথা জানা যায় বলে আমরা বলে থাকি। মেহেরৌলির লৌহস্তম্ভ থেকে চন্দ্রগুপ্ত প্রথমের কথা জানা যায়। আধুনিক বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলার কিছু অংশ নিয়ে তার আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল বলে বিভিন্ন লেখক দাবি করে থাকেন। তাহলে আমরা কি দেখলাম? চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন এই গুপ্ত সাম্রাজ্যের একজন স্বাধীন রাজা, যিনি তার সাম্রাজ্যটাকে মূলত উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার কিছু অংশ জুড়ে তার সাম্রাজ্যটাকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আর তার সাম্রাজ্যের এই রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র। তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তিনি তার ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তিটাকে বৃদ্ধি করেছিলেন। তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করে তার সাম্রাজ্যের আয়তনটাকে বৃদ্ধি করেছিলেন, এবং তিনি বিবাহর এই পরেই তিনি একটি স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। আর এই স্বর্ণ মুদ্রার নাম বলা হয় কি? সুবর্ণ, যেখানে এই লিচ্ছবি রাজকন্যা কুমার দেবী এবং আমরা প্রথম চন্দ্রগুপ্ত ছবি
দেখতে পাই। তিনি এই স্বর্ণ মুদ্রা বিবাহর পরে তিনি চালু করেছিলেন। আর দিল্লির মেহরৌলি লৌহস্তম্ভ থেকে আমরা প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি। তার রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। তোমরা এটা মনে রাখবে যে চন্দ্রগুপ্ত স্টার্টেড দ্য গুপ্ত এরা ইন 319 এডি, অর্থাৎ চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে বসার পর একটি গুপ্ত যুগ গণনার পদ্ধতি সূচনা করেন, যাকে আমরা গুপ্তাব্দ যুগ হিসেবে চিহ্নিত করি। তিনি এটি সূচনা করেন 319 এডিতে। এটা তোমরা মনে রাখবে। এর উপাধিটা হচ্ছে মহারাজা, অর্থাৎ রাজাদের মধ্যে মহান রাজা। এই মহাদিরাজা কথাটির অর্থ হলো রাজাদের মহান রাজা। এটা তোমরা মনে রাখবে। আর ভারত হিসেবে প্রথম স্বর্ণ মুদ্রা চন্দ্রগুপ্ত প্রথমে তিনি চালু করেছিলেন। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমরা এবার পড়ব সমুদ্রগুপ্ত। তাহলে এবার আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে যে সকল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেইগুলো তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। তাহলে চলো এবার আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে যে সকল ইনফরমেশন লাইনগুলো আমি এখানে লিখে দিই সেইগুলো তোমাদের সামনে তুলে ধরি। সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তর পরবর্তীকালে তিনি গুপ্ত বংশের রাজা হিসেবে সিংহাসনে বসেছিলেন এবং তিনি তার পিতার সাম্রাজ্যের থেকে একটি বৃহৎ সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি নাকি উত্তর ভারতের 9 জন রাজা এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন বলে ঐতিহাসিকরা বিভিন্ন গ্রন্থে সমুদ্রগুপ্ত সম্পর্কে এই তথ্যটা লিখেছেন যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজা এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। এর ফলে সমুদ্রগুপ্ত একটা বিরাট সাম্রাজ্যটাকে গড়ে তুলেছিল। কিন্তু সমুদ্রগুপ্ত কিন্তু এই সরাসরি দক্ষিণ ভারতে তার রাজত্ব করেনি, কেননা সমুদ্রগুপ্ত যেহেতু উত্তর ভারতের রাজা ছিলেন সেহেতু তার পক্ষে দক্ষিণ ভারতে রাজত্ব করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ যখন তিনি দক্ষিণ ভারতে রাজত্ব করতে আইবেন তখন উত্তর ভারতকে প্রোটেক্ট করার মতো কোনো শাসক সেখানে ছিল না। সেই কারণে তিনি একটা নীতি গ্রহণ করেন যেটি হলো অধীন পরিমক্ষ নীতি। বুঝতে পেরেছো তোমরা? সেই কারণে সমুদ্রগুপ্ত যখন এই দক্ষিণ ভারতের রাজাদেরকে একাধিক রাজাকে পরাজিত করলেন তখন তিনি একটি নীতি গ্রহণ করলেন। সেই নীতিটার নাম হলো কি গ্রহণ পরিমক্ষ নীতি। এই গ্রহণ পরিমক্ষ নীতির মাধ্যমে তিনি সেই সকল রাজাদেরকে প্রথমে যুদ্ধের মাধ্যমে পরাজিত করতেন এবং তাদেরকে তিনি আবার রাজ্য তাকে পুনরায় ফেরত দিয়ে তাদের থেকে কর বা ট্যাক্স কালেক্ট করতেন। অর্থাৎ সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের যে সকল 12 জন রাজাকে পরাজিত করেছিল সেই সকল রাজাদেরকে তিনি পুনরায় তার রাজত্ব ফিরিয়ে দিতেন এবং সেই সকল রাজাদের থেকে তিনি ট্যাক্স কালেক্ট করতেন। এই নীতিটাকেই বলা হয় কি গ্রহণ পরিমক্ষ নীতি। কি বলা হয় গ্রহণ পরিমক্ষ নীতি কি? তাহলে যুদ্ধের মাধ্যমে কোনো রাজাকে প্রথমে পরাজিত করা হয় এবং সেই রাজ্যটিকে পুনরায় সেই রাজাকে ফেরত দিয়ে তার থেকে ট্যাক্স কালেক্ট করা হয়। এই রীতিটিকেই বলা হয় কি গ্রহণ পরিমক্ষ নীতি, যেটা এই গুপ্তর সাম্রাজ্যের শাসক সমুদ্রগুপ্ত গ্রহণ করেছিল। আর এই সমুদ্রগুপ্তের আগে নাকি একজন শাসক এই গুপ্ত সাম্রাজ্যের রাজা হিসেবে বসেছিল, তার নাম ছিল কি রামগুপ্ত, যার সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন আমরা পাওয়া যায় না। কেবলমাত্র দেবী চন্দ্রগুপ্ত এই নাটকটি থেকে আমরা এই রামগুপ্তের কথা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে কি বললাম আমি তোমাদের, এই প্রথম চন্দ্রগুপ্তর পরবর্তীকালে তার পুত্র সমুদ্রগুপ্ত এই গুপ্ত সাম্রাজ্যটাকে বিরাট আকারে বিস্তার ঘটিয়েছিল। তিনি উত্তর ভারতের 9 জন শাসক এবং দক্ষিণ ভারতের 12 জন শাসককে পরাজিত করেছিল এবং এই শাসকদের থেকে তিনি ট্যাক্স কালেক্ট করতেন, যা অধীন পরিমক্ষ নীতি নামে পরিচিত, গ্রহণ পরিমক্ষ নীতি নামে পরিচিত। তাহলে কি বললাম আমি, প্রথমে সেই রাজাদেরকে যুদ্ধে পরাজিত করবে এবং তাদেরকে পুনরায় রাজাদেরকে ফেরত দিয়ে দেবে এবং তাদের থেকে ট্যাক্স গ্রহণ করবে। এই রীতিটিকে বলা হয় কি গ্রহণ পরিমক্ষ নীতি। আর এই সমুদ্রগুপ্তর কথা আমরা কোথা থেকে জানতে পারি? সমুদ্রগুপ্ত যে এই সকল রাজাদেরকে পরাজিত করেছেন তা আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি থেকে, যা লিখেছিলেন তার রাজদরবারের একজন বিখ্যাত কবি। আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, রাজদরবারের বিখ্যাত কবি হরিসেন। হরিসেন ছিলেন তার একজন
পোটকোয়েট অর্থাৎ রাজসভার কবি ছিলেন কি হরিসেন। তিনি এই বিখ্যাত গ্রন্থটি পবিত্র সংস্কৃত ভাষাতে রচিত করেছিলেন, যা থেকে আমরা সমুদ্রগুপ্তের এই বীরত্বের কথা জানতে পারি। আর সমুদ্রগুপ্ত একাধিক মুদ্রা জারি করেছিলেন, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কি গরুর মুদ্রা। সমুদ্রগুপ্ত একাধিক মুদ্রা চালু করেছিলেন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কি গরুর নামক একটি মুদ্রা। আর সমুদ্রগুপ্ত যে খুবই একজন সঙ্গীত প্রেমী ছিলেন, তার নিদর্শন আমরা পেয়ে থাকি কোথা থেকে, তার জারি করা বিভিন্ন মুদ্রা থেকে। কেননা সেখানে দেখা যায় সমুদ্রগুপ্ত একটি বিনা বাজারত একটি সমুদ্রগুপ্তের ছবি আমরা তার মুদ্রার থেকে পেয়ে থাকি, যা থেকে বোঝা যায় যে সমুদ্রগুপ্ত একজন সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন। সেটা আমি তোমাদের এখানে লিখে দিতে। আর সমুদ্রগুপ্ত এই যে বিরাট সাম্রাজ্য জয় করেছিলেন, এই কারণে ঐতিহাসিক বা ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ তাকে কি বলেছেন, নেপোলিয়ন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভিনসেন্ট স্মিথ এই সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে দাবি করেছেন বা উল্লেখ করেছেন। এছাড়াও তাকে আমরা 100 রাজার যুদ্ধের, আমি এটা লিখে দিয়েছি যে 100, এখানে লিখে দিয়েছি, কোথায় গেল, এছাড়াও তাকে 100 যুদ্ধের বীর পুরুষও বলা হয়ে থাকে কাকে, এই সমুদ্রগুপ্তকে। আর সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দৌহিত্য বলেও তিনি নিজেকে দাবি করেছেন। সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দৌহিত্য বলেও নিজেকে তিনি দাবি করেছেন। আর এই সমুদ্রগুপ্তের যে একাধিক উপাধি ছিল সেগুলি খুবই ইম্পর্টেন্ট। আর এই সমুদ্রগুপ্তের একটা লেখা বইও আমরা পেয়ে থাকি, যা হলো কৃষ্ণ চরিতম। এই বইটি সমুদ্রগুপ্ত নিজে লিখেছিলেন, যার নাম হলো কি কৃষ্ণ চরিতম। এই সকল কারণের জন্য ঋষি সর্বানন্দ তাকে একটি উপাধি দেন, যা হলো কবিরাজ, অর্থাৎ কবিদের মধ্যে প্রধান রাজা। অর্থাৎ কবিরাজ অর্থাৎ কবিদের মধ্যে প্রধান রাজা হল, এই শব্দটির অর্থ হলো ভাঙলে, কবিরাজটিকে ভাঙলে এটি পাওয়া যায়। অর্থাৎ ঋষি সর্বানন্দ সমুদ্রগুপ্তকে একটি উপাধি দেন, যা হলো কবিরাজ, অর্থাৎ কবিদের মধ্যে প্রধান রাজা। এছাড়াও তার আরো একাধিক উপাধি রয়েছে, যেমন বিক্রম, আমি এখানে লিখেছি কবিরাজ, বিক্রম, পরম ভাগবত। এইগুলো হলো এই সমুদ্রগুপ্তের। সর্বরাজ উচ্ছেত্রা, এটাও তার একটা উপাধি, তোমরা এটা মনে রাখবে, সর্বরাজ উচ্ছেত্রা এটাও একটা এই সমুদ্রগুপ্তের উপাধি। তাহলে চলো এই সমুদ্রগুপ্তের সম্পর্কে আমরা যে সকল লাইন দেখলাম সেগুলো একটু দেখে নিই। সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্ত মূলত রাজত্ব করেন কত সাল থেকে কত সাল পর্যন্ত, 385 থেকে 335 থেকে 380 এডি পর্যন্ত এই সমুদ্রগুপ্ত রাজত্ব করেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে এর পূর্বে 319 থেকে 335 পর্যন্ত তিনি রাজত্ব করেন কে, প্রথম চন্দ্রগুপ্ত, এবং তার পরবর্তী আসে তার পুত্র সমুদ্রগুপ্ত। তিনি রাজত্ব করেন 335 থেকে 380 এডি পর্যন্ত। আর তার টাইটেল গুলো তো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট টাইটেল গুলো। কবিরাজ, এই টাইটেল বিধানকে ঋষি সর্বানন্দ, বিক্রম এবং পরম ভাগবত। এছাড়া আরেকটা টাইটেল আছে সর্বরাজ উচ্ছেত্রা, এটা তোমরা মনে রাখবে। প্রথম চন্দ্রগুপ্তর পুত্র হিসেবে তিনি তার সাম্রাজ্যকে ব্যাপকভাবে প্রসারিত করেছিলেন, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। তিনি উত্তর ভারতে 9 জন এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। আর এই সকল রাজাদেরকে পরাজিত করার পরে তিনি অশ্বমেধ যজ্ঞও করেছিলেন বলে আমরা জানতে পেরে থাকি। ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। এটা তোমরা মনে করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। ঐতিহাসিক ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ তাকে অর্থাৎ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। এছাড়াও তাকে 100 যুদ্ধের বীর পুরুষও বলা হয়ে থাকে। সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দৌহিত্য বলে দাবি করেন। এলাহাবাদ প্রশস্তি, এটা তোমরা পরীক্ষার প্রতি পেজে পেজে দেখবে এসে গেছে প্রশ্নটা, যে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নটা দিয়েছে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বা প্রয়াগ প্রশস্তি। এটার আরেকটা নাম হলো কি প্রয়াগা প্রশস্তি, যার আরেকটা নাম এলাহাবাদ প্রশস্তি। এই দুটো একই নাম, তোমরা মনে রাখবে। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অর্থাৎ এলাহাবাদ লিপি এবং প্রয়াগা প্রশস্তি, এটি কে রচনা করেন? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন তার দরবারে বিখ্যাত কবি অর্থাৎ কোটপেট হরিসেন রচনা করেন। এটি পবিত্র সংস্কৃত ভাষাতে রচিত। সমুদ্রগুপ্ত একাধিক মুদ্রা জারি করেছিলেন। মুদ্রায় তার বীণা বাজানোর ছবির নিদর্শন পাওয়া যায়, যা থেকে বোঝা যায় তিনি একজন খুবই সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন। আর ঋষি সর্বানন্দ সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি দেন, এটা আমি তোমাদের উপরেই বললাম। আর সমুদ্রগুপ্তের লেখা বই কৃষ্ণ চরিতম, এটা ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে। সমুদ্রগুপ্ত নিজের লেখা বই কি কৃষ্ণ চরিতম। আর বসুবন্ধু ছিলেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও তার মন্ত্রী।
বসুবন্ধু ছিলেন তার বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত এবং মন্ত্রী। তাহলে এই ছিল আমাদের সমুদ্রগুপ্ত সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। তাহলে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমি তোমাদের সকল ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। আমি আরেকবার তোমাদের রিকল করে দিই, সমুদ্রগুপ্ত ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি তার সাম্রাজ্যটাকে ব্যাপক আকারে বিস্তার ঘটিয়েছিলেন। তিনি উত্তর ভারতের 9 জন এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন বলে আমরা জানতে পারি। এই কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। এছাড়াও তাকে 100 যুদ্ধের বীর পুরুষও বলা হয়ে থাকে। আর তার একাধিক উপাধি রয়েছে, যার মধ্যে একটি রয়েছে কবিরাজ বিক্রম, এবং এখানে লিখেছি এটা লিখেছে বিক্রম কবিরাজ পরম ভাগবত, বিক্রম পরম ভাগবত এবং কবিরাজ। তাহলে কি কি লিখলাম? কবিরাজ, বিক্রম, পরম ভাগবত এবং সর্বরাজ উচ্ছেত্রা। এই সকল উপাধিগুলোকে তোমরা মনে রাখবে, এই উপাধিগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দৌহিত্য বলেও তিনি দাবি করেছেন। আর এই যে সমুদ্রের একাধিক কৃতিত্ব, এইগুলো আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের একটা গ্রন্থ থেকে, যেটা হলো কি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এটি রচনা করেন তারই কোট পোয়েট হরিসেন, এটি সংস্কৃত ভাষাতে তিনি রচনা করেছিলেন, যা থেকে আমরা সমুদ্রগুপ্তের একাধিক তথ্য জানতে পারি। আর এই সমুদ্রগুপ্তের সময়ে একজন বৌদ্ধ পণ্ডিত এবং যার মন্ত্রী তিনি হলেন কি বসুবন্ধু ছিলেন এই সমুদ্রগুপ্তের একজন মন্ত্রী, যিনি ছিলেন একজন বৌদ্ধ সাধক। আর এই বৌদ্ধ সাধক বসুবন্ধু ছিলেন তার একজন মন্ত্রী। আর এই সকল ইনফরমেশন আমি তোমাদের এখানে দিলাম। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করবে। নমস্কার জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করো।